আমরা কি সেদিনের কথা ভুলতে পারি, যেদিন পূর্ব পাকিস্তান তার উপর পশ্চিম পাকিস্তানের হানাদারদের প্রচণ্ড হামলা হয়েছিল। 30 লক্ষ লোককে তারা মেরে ফেলেছিল। সেই পূর্ব পাকিস্তানকে যখন পশ্চিম পাকিস্তানের ইয়াহিয়া খানের হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঝাঁপিয়ে পড়লেন, অনিবার্য যুদ্ধ শুরু হলো। কিন্তু পাকিস্তানের প্রধান গুরু, প্রধান পৃষ্ঠপোষক ইউএসএ, আমেরিকা ভারতকে ফোনে হুমকি দিল, ধমকি দিল। তারপরে তারা তাদের নবম নৌবহর 9 ফ্রিগেট মানে ভারত মহাসাগরের দিকে ধাওয়া করলো ভারতকে আক্রমণ করার জন্যে। সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী রাশিয়ার সঙ্গে যোগাযোগ করলেন এবং রাশিয়ার সঙ্গে চুক্তি করলেন যে রাশিয়া ভারত আক্রান্ত হলে মনে হবে রাশিয়া আক্রান্ত হয়েছে, কাজে রাশিয়া যুদ্ধ করবে। আবার রাশিয়া আক্রান্ত হলে ভারত মনে করবে ভারতও আক্রান্ত হয়েছে, ভারত যুদ্ধ করবে। এই যে যুদ্ধ চুক্তি হলো, করে সঙ্গে সঙ্গে 20 নৌবহর নবম নৌবহরের পিছনে চালিয়ে দিলেন। তখন বেকায়দায় বুঝে আমেরিকা তার নৌবহর নিয়ে আবার পিছু উঠতে শুরু করলো। ভেবে দেখুন, এত বড় বন্ধু আর কোনোদিন কোনো রাজ্যের হতে পারে? আমি ইসরায়েলের পার্টটা বাদই দিলাম, ইসরায়েলের বন্ধুত্ব আর একরকম অন্য ব্যাপার। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটা তার বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে সেই সম্পর্কের তুলনা হয় না, এমনকি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও নয়। কারুর সঙ্গে ওই ধরনের মানে বন্ধুর সম্পর্ক হতে পারে না। মানে একদম আন্তরিক সম্পর্ক, ভাইয়ের প্রতি ভাইয়ের যে দরদ থাকে, একদম ঠিক সেই সম্পর্ক। রিসেন্টলি কী হলো, বিধ্বস্ত রাশিয়া, ইউক্রেনের সঙ্গে তার যুদ্ধ চলছে। সেই অবস্থায় হঠাৎ করে আমেরিকার সমস্ত তেলের লাইন বন্ধ করে দিল। ওপেক দেশগুলোর সঙ্গে তাদের চুক্তি আছে, তাদের বন্ধ করে দিল। ভারতকে তেল দেওয়া যাবে না। অর্থাৎ ভারতের উপরও চাপ রাখা যে যাতে রাশিয়ার সঙ্গে সে কোনোরূপ সহযোগিতার হাত না বাড়ায়। রাশিয়ার সঙ্গে কথা বলে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তারা বললো কোনো চিন্তা নেই, আমরা যত তেল লাগে আমরা দিয়ে দিচ্ছি, আরও ডলার পিছু আগে যে দাম ছিল তার থেকে কম দামে দিচ্ছি। এটাও ঠিক, তখন রাশিয়ার তেল কিনবে না, মানে তাদের যে বিভিন্ন গোষ্ঠীর যে দেশগুলো, ইউরোপিয়ান দেশ কিনবে না, আমেরিকা না বললে ইউরোপিয়ান দেশের কারণ মাথা এতটুকু নেই যে তারা দায়িত্ব নেবে। ফলে আরাবিয়ান কান্ট্রিগুলোকে বলে দিয়েছে তারা তেল বেচবে না, তারাও তেল দেবে না ভারতকে। রাশিয়া বললো তোমার কত তেল চাই?
তেল দিল এবং কম দামে, মানে বাজার থেকে কম দামে আমাদের ক্রুড অয়েল দিল। সেগুলো আমাদের রিফাইন আছে, আমরা রিফাইন করলাম। উল্টে সেই তেল বিক্রি করে আমরা আরও মুনাফা কামালাম। কারুর হিম্মত হলো না। এখন তো মনে হয় পাইপ বসে গেছে, পাইপের মধ্য দিয়ে আমাদের এখানে তেল চলে আসবে। এই যে বন্ধুত্ব, এই যে পরোপকার, এই যে উপকার, এইটা কখনো কি ভোলা যায়? কোনো দিন ভোলা যায় না। মোদি আসার পরে পুতিন এখানে এসছেন, যথেষ্ট যত্ন করেছেন। আমরা তো চীনের জিনপিংকেও শি জিনপিংকেও খুব যত্ন করেছিলাম, দোলায় দুলিয়েছিলাম। কিন্তু বাড়ি যেতে যেতে এত বড় বেইমান, এত বিশ্বাসঘাতক, ওরা যে পাতে খায় সেই পাতটা ছেদ করে। এই জন্যে চীনাদের কোনো দিন কোনো অবস্থায় যারা বিশ্বাস করবে তারাই ঠকবে। পাকিস্তান ঠকছে, এখন আরও ঠকবে। যত সাউথ আফ্রিকান কান্ট্রিগুলো ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে সবাই ভুগছে। 8% 10% ঋণ নিয়ে সেসব দেশ এখন বলছে দেশগুলো আমাদের দিয়ে দাও। যেভাবে শ্রীলঙ্কা থেকে বন্দর নিয়ে নিল, টাকা দিতে পারলো না, বাধ্য হলো বন্দর দিয়ে দাও। আজকে সেই চীনের মুখোশ আমরা যেমন খুলে দিয়েছি বিশ্বজুড়ে, যে এই দেখোই চীন, সেইরূপ আমরা রাশিয়া শুধু আমাদের এখন স্ট্র্যাটেজিক পার্টনার নয়, রাশিয়া আমাদের অস্ত্র তৈরি করার পার্টনার। হ্যাঁ, আমরা এখানে অস্ত্র তৈরি করছি, বিমান তৈরি করেছি, যুদ্ধাস্ত্র তৈরি করা, যুদ্ধ বিমান তৈরি করছি। ভাবা যায়? এই বন্ধুকে কখনো কোনো দিন কোনো অবস্থাতেই ভোলা যায়? আমরা যুদ্ধে দেখেছি, আমরা অস্ত্রের ক্ষেত্রে দেখেছি, তেলের ক্ষেত্রে দেখলাম, সমস্ত ক্ষেত্রেই তারা আমাদের সঙ্গে হাত মেলায়। শুধু তা নয়, ওখানকার রাশিয়ার লোকেরা মানে আমাদের যে হরে কৃষ্ণ হরে রাম, আমাদের যে 16 নাম 32 অক্ষর, আমাদের যে প্রিয় হরির নাম, সেই হরির নাম সেখানকার লোক অনেকেই গ্রহণ করেছে, অনেকে সাধু হয়েছে, অনেকে গলায় কুণ্ঠি পরে হরে কৃষ্ণ হরে রাম বলে তারা আমাদের এখানে শিষ্য হয়েছে। তারা ইস্কনের এখানে আসে, ইস্কন ওখানে যায় এবং বিশাল বিশাল মিছিল হয় রাশিয়াতে। হ্যাঁ, ইস্কনের নেতৃত্বে হরে কৃষ্ণ হরে রাম, আমাদের যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের প্রচার হয় সেখানে। বহু শিষ্য আছে, তারা এমনভাবে আমাদের সঙ্গে বন্ধুত্ব এমন জায়গায় যে আমাদের ধর্মটাকেও তারা আপন করে নিয়েছে, আমাদের ধর্মটাকেও তারা আপন করে নিয়েছে। এই যে সম্পর্ক, এই যে রিলেশন, এই রিলেশনের কোনো তুলনা হয় না। কাজেই রাশিয়ার কাছে গেছেন আমাদের প্রধানমন্ত্রী, জিতে প্রথমেই তিনি G7 বৈঠকে ইটালি গিয়েছিলেন। ইটালি আমাদের সবথেকে প্রিয় বন্ধু, মানে রাশিয়ার পরে যদি কেউ থাকে সে হচ্ছে ইটালি। ইসরায়েল, ইটালি, ইসরায়েলেরও পরে ইটালি। ইটালি আমাদের খুব বন্ধু। সেখানে হিন্দু গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে। সেই হিন্দু গ্রামে মন্দির হচ্ছে, সেখানে গান বাজনা প্রতি মুহূর্তে চলছে এবং সেখানেও মেলোনি যান নমস্কার করতে, পুজো ভেট করেন। এই যে পরিস্থিতির, মানে মোদি আসার পরে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের প্রতি যারা সত্যি আমাদের প্রকৃত বন্ধু, সেই বন্ধুদের আবার নতুন করে আরও কাছে টেনে আনার যে প্রক্রিয়া সেটা চলছে। হ্যাঁ, বেইমানি নয়, যারা বন্ধু তাদের। হ্যাঁ, রাশিয়ার সঙ্গে একটা সময় আমেরিকার সঙ্গেও হাউডি মোডি করেছেন। হ্যাঁ, কিন্তু রাশিয়ার সঙ্গে রাশিয়া যাতে অসন্তুষ্ট হয়, সেটা যাতে না হয় সেটাও লক্ষ্য রাখা হয়েছে। ফলে আমাদের বন্ধু রাশিয়া দীর্ঘজীবী হোক, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক আমি চাইব।
যে আমাদের প্রধানমন্ত্রী অন্তত যুদ্ধ থেকে রাশিয়াকে নিরস্ত্র করে একটা জায়গায় যদি সত্যিকার শান্তি ফেরাতে পারেন, সেটাও বিশ্বের কাছে একটা বিরাট বিরাট বার্তা, বিরাট কাজ হবে। নরেন্দ্র মোদী যেন অন্তত পুতিনকে বুঝিয়ে যুদ্ধটা এন্ড করতে পারেন। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার ইউটিউব নিয়ে আসি, মামুটি মানুষ ইউটিউব নিয়ে আসি। আপনারা আমাদের একটু দয়া করে লাইক দেবেন, আমাদের একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।